A task force, we were told, has already been formed in an interministerial manner. What we asked specifically, we do not see the presence of this task force in West Bengal at the ground level. এই যে 16 লক্ষ কর্মসংস্থানের সৃষ্টি করা হয়েছে বর্তমান অর্থবর্ষে বলা হয়েছে, তাহলে সেটা কোন কোন ক্ষেত্রে হয়েছে? শিল্পে, কৃষিতে, কোথায়? তার তথ্য নেই কেন? আর্থিক সমীক্ষা তো নেই, কোথাও নেই। নমস্কার, আজকে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর রাজ্য ওয়েবসাইটের তরফ থেকে এসেছি আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্তর বাড়িতে। তার সঙ্গে একটি সাক্ষাৎকার আমরা নেব। নমস্কার। যেরমভাবে আপনারা ভেবেছিলেন আর যেটা এখন অবস্থায় আছে সেটা তো মানে ঠিক ওই রকম ভাবে তো ভাবা হয়নি। জিএসটি একটা অন্য কিছু একটা মানে সরলীকৃত একটা ব্যবস্থা তৈরি করার জন্যই মূলত জিএসটিটা তৈরি করা হয়েছিল, চিন্তা করা হয়েছিল। কিন্তু মানে আপনি তো 2011-র পরে তো আর ছেড়ে দিয়েছিলেন, তো যাই হোক, কিন্তু অনেকটাই আপনার একটা মানে ওই সময় অন্যান্যদের সঙ্গে আমার একটা ভূমিকা ছিল। এই ইয়েটা এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছে জিএসটি আর কি, তো সেইটা কেন এরকম হলো আর কি? আপনারা কি চিন্তা করেছিলেন আর তারপরে যে ইমপ্লিমেন্ট হলো এবং তার পরবর্তী যে অবস্থাটা দাঁড়িয়েছে আর কি? আচ্ছা, আমি বুঝতে পেরেছি আপনাদের মানুষও কি জানতে চাইছে সেটাও বলা ভালো। হ্যাঁ, রাজ্যগুলি একত্রিত এখনই বসা দরকার, কারণ একটা বড় মাপের সমস্যা হয়েছে এবং বর্তমানে যে ভারত সরকার তার এটা নিয়ে কতটা ওয়াকিবহাল আছে এবং কতটা পদক্ষেপ নেবে আমার সন্দেহ আছে। প্রথমত সাধারণ মানুষকে একটু বোঝানো দরকার কি কেন সমস্যাটা হলো। নতুন যে কর ব্যবস্থাটা এখন লাগু হয়েছে সেটা হচ্ছে পণ্য পরিষেবা কর, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এটা একটা সময় আমরা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে এবং অন্যান্য রাজ্যগুলির সাথে ঐক্যমত্যে পৌঁছে আমরা বুঝেছিলাম এই ধরনের নতুন কর ব্যবস্থা চালু করলে প্রথম কিছু সমস্যা হয় মানে যেটা আদায় করা যাবে বলে মনে হয় সেটা যাবে না আর কি। আমি জানি না বর্তমান রাজ্য সরকার কতটা নিয়ে চিন্তা করছে, কিন্তু আমি তো এখনই একটু চিন্তিত যে এখনই কতগুলি পদক্ষেপ না নিলে অসুবিধা পড়বে সমস্ত রাজ্যগুলির সঙ্গে পশ্চিমবঙ্গ। এটা হচ্ছে এই পণ্য পরিষেবা কর বা গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, এইটাই কিন্তু এখন একমাত্র কর যেটা চালু হয়েছে। যে কোনো করের ক্ষেত্রে যা হয় একটা বছরে কতটা আদায় করব সেটা একটা চিন্তা করে বাজেটে তার মধ্যে একটা পরিমাণ ধার্য করা হয়। তো আমার তো দেখে মনে হচ্ছে যে এ পর্যন্ত যেটুকু বুঝতে পারছি যে বড় মাপের ঘাটতি হবে। ঘাটতি যখন হয় তখন সেটা লোকের কাছে খোলাখুলি বলা ভালো, ঘাটতির জন্য কারা দায়ী কী ইত্যাদি। আমার ধারণা এটার জন্য দায়ী হচ্ছে পণ্য পরিষেবা করের যার আওতায় আমরা সবাই করি তার একটা পর্ষদ আছে, যেটা এক সময় বোধহয় আমাকে সেটাকে নেতৃত্ব দিতে হতো। এটা কিন্তু আরও লাগাতার এদের সভা হওয়া দরকার, প্রতি মাসে বসা দরকার এবং বসে একটা উপায় আছে যে ঐক্যমত্যে পৌঁছে ভারত সরকারকে দিয়ে রাজি করানো যে এখন যে ঘাটতিটা হতে চলেছে সেটা কি করে আমরা মেটাবো। এখন থেকে পদক্ষেপগুলো না চিন্তা করলে বিপদে পড়ে যাব, কিন্তু সেটা করা যায়। যাই হচ্ছে পণ্য পরিষেবা করের মধ্যেই একটা জায়গা আছে যেখানে এইরকম বিপদ হলে কেন্দ্র রাজ্যে একসঙ্গে বসা দরকার এবং একটা বসার একটা ব্যবস্থাও আছে।
একটা পর্ষদ আছেও বটে, কিন্তু সেটা নিয়ে আমি বুঝতে পারছি না এখানে যথেষ্ট সেই নিয়ে কোনো চিন্তাভাবনা আছে কিনা। এবং এখানে কিন্তু লিডারশিপটা নিতে হয় রাজ্যগুলিকেই। এবং আমাদের সময় তো আমরা সঙ্গে সঙ্গে ফোনে কথাবার্তা বলে একটা এই ধরনের রাজ্যের অর্থমন্ত্রীদেরও একটা কমিটি আছে, তাদের মিটিংটা ডেকে এখনই একটা ঐক্যমত্যে পৌঁছানো দরকার। এই সমস্যাটা সকলেরই হয়েছে। যদি ঘাটতি শুরু হয়ে যায় একবার, তখন কিন্তু খুব অসুবিধা। মানে ঘাটতি শুরু হওয়ার আগে যদি সেটা বুঝতে পারা যায় যে আমার এতটা ঘাটতি হতে চলেছে এবং আমার কাছে কিন্তু এখনো পর্যন্ত তার কোনো উপায় দেখছি না, তাই আমরা একত্রিত বসে এই ঘাটতি মেটানোর জন্য ওই পণ্য পরিষেবা কর, যেটা যুগ্ম কর এখন হয়ে গেছে, তারাই একত্রিত বলুন এর যে ঘাটতি হচ্ছে এটা ভারত সরকারকে এগিয়ে আসতেই হবে। ভারত সরকারের অবস্থা যা, তাতে ওরাই পারে, ওতে কারণ কেন্দ্রীয় সরকারের কতগুলো সুবিধা থাকে বলে। এটা এখনই যদি পদক্ষেপে না নেওয়া হয়, তা আগামী 3 মাসের মধ্যে এটা করতেই হবে আর কি। এই সম্বন্ধে কোনো চিন্তা ভাবনা যথেষ্ট হচ্ছে কি না আমি বুঝতে পারছি না, কোনো কাগজে তার কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি না। এটা বামেদেরই এগিয়ে আসতে হবে। এবং অন্যান্য রাজ্যের অর্থমন্ত্রীর সঙ্গে আগে তো সম্ভব হতো, তখন আমরা কথাবার্তা বলে গিয়ে মিটিং করতাম। এখন এরা পারবে কিনা জানি না, কিন্তু আওয়াজটা তোলা দরকার। যেমন একটা বিপদে পড়েছি যে আমরা তো এই অর্থবর্ষটা প্রবেশ করে গেছি, এখনই যদি পদক্ষেপগুলো চিন্তা অন্তত না করা হয়, তাহলে কিন্তু এখন থেকে 2-3 মাসের মধ্যে খুব বড় বিপদ হবে। বড় বিপদ মানে যেগুলো উন্নয়নমূলক কাজ সেগুলো ব্যাহত হওয়া তো একটা বিপদই বটে, কিন্তু আমার চিন্তা হচ্ছে যে স্বাভাবিক যে রাজস্ব আসা দরকার সেটা যদি না আসে, তখন কিন্তু একটা সমূহ বিপদ হয়। এটা যদি রাজ্যগুলি একত্রিত হয়ে এখনই পদক্ষেপগুলো না নিতে পারে, চিন্তার কারণ আছে। কী পদক্ষেপ নেওয়া যায় হচ্ছে ওই একটি পর্ষদ আছে, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স ট্রাইব্যুনাল, যাতে বাংলায় একসময় নেতৃত্ব দিত। তারা যদি আলোচনা করে বলে আমরা একত্রিত গিয়ে এই বক্তব্যটা রাখি, এটা কোনো করুণা করে নয়, এটা না হলে কিন্তু বিপদে পড়বে, শুধু আমাদের রাজ্য নয়, অন্য সব রাজ্য বটে। এটা নিলে তখন একটা প্রভিশন আছে এখানে, আমি দেখছিলাম আবার, যে একটা বিশেষ ক্ষতিপূরণ একটা সময়ের জন্য সর্বভারতীয় স্তর থেকে কিন্তু করা সম্ভব, কিন্তু সেটা এক্ষুনি যদি পদক্ষেপ না নেওয়া হয় খুব দেরি হয়ে যাবে। দেরি হয় মানে কি, যদি এটা একবার এই ঘাটতিটা শুরু হয়ে যায়, তখন কিন্তু সরকার চালানো গোলমাল হবে। এটি আমি আপাতত বলছি। না, একটা জিনিস হচ্ছে যে জিএসটিটা যখন শুরু করা হলো আর যখন ইমপ্লিমেন্টেশন হলো আর কি, তার ফলে যেটা দেখা যাচ্ছে যে আমাদের এমএসএমই সেক্টর বেসিক্যালি যেটা থাকে সেটা একটা খুব বেশিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এমএসএমই। তো এইটা তো কিন্তু আমার যতদূর মনে হয় যে জিএসটি কাউন্সিলের এটা নিশ্চয়ই উদ্দেশ্য ছিল না যে এমএসএমই কোনোরকমভাবে ক্ষতিগ্রস্ত হোক বা তারা এই ধরনের একটা ব্যবস্থার মধ্যে পড়ুক, তাদের ব্যবসাটাই উঠে যাবে বা এরকম একটা অবস্থায়। মানে যেটা বলা হয় যে দুটো জিনিসকে খুব দায়ী করা হয় ভারতবর্ষের অর্থনীতির ক্ষেত্রে, একটা বলে নোটবন্দি আর একটা হচ্ছে জিএসটি লাগু। এটা সবাই বলে যে এই দুটো কারণের জন্যই নাকি ম্যাক্সিমাম আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আপনার সঙ্গে অনেকটাই সহমত পোষণ করি, কিন্তু বিষয় হচ্ছে এইসব হওয়ার পর, আলোচনার পরে সমস্যাটা তো সমাধান করতে হবে। অন্য রাজ্যের অর্থমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা দরকার, করে এটিকে বলা হয় জিএসটি কাউন্সিল আর কি, রাজ্যের সমস্ত অর্থমন্ত্রীদের নিয়ে এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে নিয়ে একটা পর্ষদ আছে। তার মিটিং হচ্ছে বলতে আমি জানি না, হয়ে এখনই ঐক্যমত্যে করে যেতে হবে যে ঘাটতিটা হচ্ছে সেটা যদি এখন থেকে পদক্ষেপগুলো না নেওয়া হয়, তাহলে এখন থেকে 2 মাস পরে কী হবে। যেটা করা যায় এই অবস্থায় এই জিএসটি কাউন্সিলের মাধ্যমে একটা বিশেষ ক্ষতিপূরণ দেওয়ার জন্য অর্থ বরাদ্দ করা যায়।
এবং একটা গোটা বছরের জন্যই করা যায়। সেটা এখন থেকে যদি বলতে শুরু না করা যায় তাহলে কিন্তু পরে আর সময় পাবে না। আমাদের জানাননি, আপনারা বলবেন। আমি নিজে মনে করছি আমি রাজনীতির থেকে একটু সরে গিয়ে যে বিপদটার কথা মানুষকে বলাই হয়নি এখন। আমরা তো নতুন অর্থবর্ষে প্রবেশ করে গেছি, এখন যদি না বলা হয় তাহলে কথা বলছি, সামনের মাসে মাইনেগুলো কী করে হবে, সামনের মাসে যেগুলো বাধ্যতামূলক ব্যয় সেগুলো কী করে হবে। তখন হাত পা চড়াচ্ছে। এখনই কোনো সময় নষ্ট না করে পশ্চিমবঙ্গকেই বামফ্রন্টকেই আলোচনা করে রাজনৈতিকভাবেও কথাবার্তা বলা দরকার যে আমরা একটা সমস্ত রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে এখনই একটা মিটিং হোক এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীর উপস্থিতিতে, যাতে এই জিনিসটাকে এটা যদি বাঁচতে হয় আমাদের, তাহলে কিন্তু দরকার এখন থেকে যদি পদক্ষেপগুলো নেওয়া যায় তাহলে আমার নিজের ধারণা একটা পথ বার করা যায়। আমার নিজের মাথায় যেটা আছে, কারণ কি যদি এটা এখন তো কর যে একটি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, পণ্য পরিষেবা কর, সেই করটা লাগু করতে পারে কেন্দ্র এবং রাজ্য নিজের এলাকাতেই। লাগু করার আগে কিন্তু সহমত হওয়া দরকার। তার জন্য একটা জিএসটি কাউন্সিল আছে, আমরাই করে এসেছিলাম। তার তো সবাই আমাদের ডাকা উচিত ছিল, ইট ইজ বিকামিং টু লেট আর কি। তো আমি এই জন্য খুব চিন্তিত যে অবস্থার মধ্যে এখন এই দিল্লির সরকার এবং রাজনৈতিকভাবে যাদের যে পদক্ষেপগুলো নেওয়া উচিত সেদের নেওয়ার প্রয়োজন, দ্রুততার সঙ্গে প্রয়োজন, এ সম্বন্ধে কোথাও ওয়াকিবহাল আছেন বলে আমার মনে হচ্ছে না। কোনো কাগজে আপনার লক্ষ্য করেছেন যে আমরা বিপদের মধ্যে আছি তা বলছে? না, সেসব তো কোনো ইয়ে নেই, বরঞ্চ উল্টো দিক দিয়ে হচ্ছে যে প্রধানমন্ত্রী জিএসটি 28% থেকে কমিয়ে দিয়েছেন, এটাতে নাকি বিরাট বড় একটা মানে কনজামশন এক্সপেন্ডিচার নাকি বাড়তে পারে। ব্যাপারটা পারে বটে, কিন্তু কর আদায়টা তার থেকে রাজস্ব আদায় আসবে, সেটা কী হবে? সরকার তো চালাতে হবে, তর্ক বিতর্কর পরেও তো চালাতে হবে। যখন এরকম বিপদ হয়, আগেকার সময় তো বামফ্রন্ট থেকে আমরা প্রথম পদক্ষেপটা নিতাম এবং সেখানে একটা পথ আছে, কিন্তু এক্ষুনি বিশেষ একটা সভা ডেকে যে পণ্য পরিষেবা করের যে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি আছে, সেই মিটিংটা এখনই ডাকা উচিত। ডেকে রাজনীতির ঊর্ধ্বে উঠেই কিন্তু এখন ডাকা উচিত, এটাকে ঠিক করতে একটা সময় লাগে। আচ্ছা, আপনারা যখন জিএসটি কাউন্সিলের যখন ছিলেন আপনারা, তখন আপনারা কিভাবে ভেবেছিলেন যে জিনিসটা কিভাবে পরিচালিত হবে বা কি ইয়েতে হবে? তখন আমরা তো ভেবেছিলামই, এবং জিএসটি কাউন্সিলটা খুব ভালো একটি সংস্থা, কিন্তু বস্তুত এটা সাংবিধানিক সংস্থা। আমরা ওখানে এই পদটা রেখেছিলাম, যদি এরকম হচ্ছে বুঝি তাহলে আমরা একত্রিত বসবো এবং বসে যদি এক্ষুনি পদক্ষেপগুলো নেওয়া শুরু হয়, মানে করের হারের ক্ষেত্রে বা এমনি যে ঘাটতিটা হচ্ছে সেটা কী করে পূরণ করব সামনের মাসে, পরের মাসে, এবং লোককে জানানো এবং রাজনীতি ঊর্ধ্বে উঠে করতে হবে এটা। তা না হলে বিপদে পড়লে কিন্তু তখন কেউ কাউকে দেখবে না, চূড়ান্ত বিশৃঙ্খলা হবে। আর জিএসটির এই যে ভাগাভাগি, যেহেতু অনেক সময় স্টেট ট্যাক্সগুলো যেহেতু সব জিএসটির মধ্যে চলে গেছে, তার যে স্টেটের পোর্শনটা, এই পোর্শনটা অনেক রাজ্যই বলছে আমরা পাচ্ছি না, স্পেশালি যারা নন বিজেপি রাজ্য তারা বলছে আমরা আমাদের ভাগটা পাচ্ছি না। এইটা আপনারা কিভাবে মানে সেটা না, রেটটা যদি ঠিক হয়ে যায় তাহলে আগামী 3 মাসে কে কী পাবে তখন ঠিক হয়ে যায়, কিন্তু তখন আর কান্নাকাটি করে লাভ নেই। আর যদি এখন থেকেই বোঝা যায় যে সামনের 3 মাস খুব গোলমালের হবে, তখন এখন থেকেই কিন্তু একটা সর্বভারতীয় স্তরে রাজনৈতিক একটা চিন্তা দরকার, যেটা আবার নেতৃত্ব বামেদেরই দিতে হবে। করে এই অবস্থা থেকে হলে কি করা যায় এই গোটা বছরে অন্তত সেটা ঠিক করুক, করলে অবশ্য আর কি পারা যায়, মনে করি ঠিক করা যায়। আর এর থেকে বেরোনো মানে অর্থনীতিটাকে চাঙা করার জন্য আর কি মানে আপনি বলতে পারেন যে কি করা যেতে পারে আর কি? এমনি তো অর্থনীতি চাঙা হয়, কিন্তু সাধারণ মানুষের কেনার ক্ষমতাটা বাড়লে সেটা সম্বন্ধে কোনো চিন্তা ভাবনা নেই।
হয় ওকে গালি দিচ্ছে, না সে তাকে গালি দিচ্ছে, নইলে হাত পাততে বলছে। কিন্তু এই নিজেদের মধ্যেই যে সমাধানের সূত্রগুলো আছে, সেটা ঠান্ডা মাথায় বসে তার নেতৃত্ব দিতে হবে বামেদেরই আর কি। সরকারের মধ্যে না থাকলেও আমরা এই আলোচনাটা তুলতে পারি, এটা সকলেরই বিপদ আর কি। যদি একবার এই বিপদটা কাটানো যায়, বিপদ কাটানো মানে দৈনন্দিন খরচের অর্থ জোগাড় করা শুধু তাই নয়, যে অত্যন্ত প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজগুলো করতে হবে, এইটা নিয়ে কিন্তু আমার মনে হয় এখন থেকে 1 মাসের মধ্যে একটা সিদ্ধান্ত আসতেই হবে, এবং বামেদেরই নেতৃত্ব দিতে হবে, মানে রাজনৈতিকভাবে। মানে আপনি বলতে চাইছেন যে এই জিনিসটাকে একটা মানে আন্দোলন, মানে রাজনীতির ঊর্ধ্বে উঠে একটা আন্দোলন, মানে মানুষের যাতে ক্রয় ক্ষমতা বাড়ে, এই ধরনের একটা আন্দোলনের দিকে, সেটাই হচ্ছে। কিন্তু শেষকালে তার উপরই নির্ভর করতে হয়, সেটা করতেও সময় লাগে। তাই এখন থেকে 1 মাসের মধ্যে কি করতেই হবে সেটা সম্বন্ধে চিন্তা করা দরকার, এবং সেটা নেতৃত্ব বামেদেরই দিতে হবে। যেখানে বামের ক্ষমতায় আছে, যেখানে নেই সেখানে আলোচনাটা তুলতে হবে। করলে তখনই চলে আসে মানুষ, দেখেছি। তখন আর এখন দৈনন্দিন ব্যাপার, তো এটা বাঁচা যায় তখন। তার প্রথম পদক্ষেপটি হচ্ছে এটা বুঝতে পারা এবং সময় নষ্ট না করে পদক্ষেপগুলি নেওয়া। সেই চেতনাটা আমি কোথাও দেখতে পাচ্ছি না। বিপদটা বুঝতে পারে, নিজেরাও করে, এবং তখন তার কাছাকাছি চলে আসে, এবং ওদের সঙ্গে আমাদের একটা সেই সময় যোগাযোগ হয়ে যেত সঙ্গে সঙ্গে। যখন এটা আমাদের বসতেই হবে, রিজার্ভ ব্যাংকের গভর্নরের সঙ্গে বসতে হবে, এটা করতে হবে, সকলেই বিপদে পড়ে যাবেন। এই ব্যাপারটা হচ্ছে, এই যদি একবার চেক বাউন্স করতে শুরু করে, কিন্তু সেটা ভয়ানক ক্ষতিকারক। তার মানে সরকারের চেকটার কোনো ভ্যালু নেই। এটা এই সতর্কতা বেশি ভয় দেখাতে যাচ্ছে না, যদি পদক্ষেপগুলো না নেওয়া হয় বিপদটাকে সামলানো কঠিন হবে। বিপদের ধরনটা এমনই, এটা কিছু রাজনীতি ঊর্ধ্বে উঠে এটা করতে হবে। হ্যাঁ, এটা তো সবাইকেই এফেক্ট করবে, মানে এটা এরকম নয় যে আমি বাদ গেলাম ও বাদ গেল না, এরকম হবে না, সবাইকেই এফেক্ট করবে। একটাই কর, হ্যাঁ, তার হারগুলো একবারে স্থির হয় গোটা বছরের জন্য। যদি সেটা পথ চলতে গিয়ে প্রথম মাসেই বোঝা যায় খুব গোলমেলের দিকে যাচ্ছে, তখনই পদক্ষেপ নেওয়া উচিত। তখন রাজ্যের যে রাজ্যগুলির যে অর্থমন্ত্রীরা আছে, তারা একত্রিত হয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার যিনি নেতা, তার সঙ্গে কথা বলা দরকার, এবং একেবারে 1 সপ্তাহ নষ্ট না করা। এবং একবার এরকম হয়েছিল, কেরালারই হয়েছিল, যে চেক বাউন্স করে গেল। কেরালা গভর্নমেন্টের চেকের কোনো মূল্য থাকছে না। তখন লোকে তো বোঝে না, আগে তো বলেননি, তখন খুব খারাপ অবস্থা হয়েছিল। বস্তুত আমরা হেরে গেছিলাম তার জন্য ওই বিষয়ে। আমি কতটা পরিষ্কার করে বলতে পারলাম জানি না, কিন্তু ব্যাপারটাই খুব গোলমেলে। আমার তো খারাপ লাগছে, এই চিন্তাটা কারোর মাথায় দেখতে পাচ্ছি না। মানে বিপদটা সম্যক উপলব্ধি করার জায়গাতেই এই বিপদগুলোর ধরনই এমন যে সেটাকে শোধরানোর জন্য একটা সময় দরকার। আপনি মনে করুন আপনি রাজ্যের দায়িত্বে আছেন, এবং আপনি বুঝলেন যে আমার যে চেকটা সামনের মাসে, সেটা অনার হবে না ডিসঅনার হবে, আই এম নট শিওর। সে কি আপনি বলতে পারবেন? তো আপনি কর্মচারী দেবে, যেহেতু রাতের ঘুম চলে যাওয়ার মতন অবস্থা হবে। এর মধ্যে যে আমরা গেছি, তো তবে যারা বলবেন বক্তব্য, মানে যে সরকারি হোক, তারা যেন বুঝিয়ে ভেবেচিন্তে বলে আর কি। কথাবার্তা এখানে একটু শালীন হওয়া দরকার। খুব বিপদে পড়লে যদি লোকে যারা পড়েছে সেই রাজ্যের সরকারগুলি উপর আস্থা না থাকে সেই সব রাজ্যের, তাহলে কিছুই হবে না আর কি। আর গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বুঝতেই পারছেন, করটা একটাই কর, যেটা আসে পণ্য এবং পরিষেবা দিকে থেকে। আর একটা প্রশ্ন আপনার কাছে করার ছিল, সেটা হচ্ছে যে সারদার এই কেসগুলোর থেকে
সবাই কিরকম জামিন পেয়ে গেল, এটা কি, এটার সম্বন্ধে আপনার প্রতিক্রিয়া? কেন জামিন তো পাওয়া উচিত ছিল কি? আমি তো এটা খুবই বিস্মিত আর কি। কারণ এখানে যে অপরাধগুলো করা হয়েছে সেগুলো তো আর্থিক অপরাধ, এবং যারা করেছেন হয়তো রাজ্যগুলির সরকাররাই করেছে, সেখানকে রাজ্যের মানুষজন জানেই না। সেটাকে শোধরাতে হবে তো, তার কতগুলো পদক্ষেপ আছে এবং সেটা একত্রে নিতে হবে, এবং ভারত সরকারের হাত গুটিয়ে থাকলে হবে না। এটি কি কোনো কেসের কোনো দুর্বলতার জন্য বা তার ইয়ের জন্য এরকম হলো, না কিসের জন্য হলো, মানে এরা জামিনটা পেয়ে গেল কেন? আমি মনে করি যে ওই ব্যাপারটা হচ্ছে আইনগত দিক থেকে যারা দেখছেন ওটা, তাদের যে জায়গায় সতর্ক থাকা উচিত ছিল সেটা হয়নি। অপরাধ করে জামিন পেয়ে গেলে কিন্তু সেটা খুব খারাপ নজির হয়ে যায়।